হ্যালো গাইস, ওয়েলকাম টু নমস্তে ফুটবল। তো আমার নাম সৌরদীপ ভট্টাচার্য। আমাদের সাথে আছে অতীশ মুখার্জি, লাকি দে। তো আমরা বেসিক্যালি এই চ্যানেলটা আমাদের তিনজনেরই একটা ডিসকাশন টাইপের চ্যানেল। তো আমরা বেসিক্যালি এই চ্যানেলে আমাদের ডিসকাশন হবে ফুটবল নিয়ে। সেটা ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল। তো সবকিছু নিয়ে আমরা ডিসকাশন করার চেষ্টা করব। তো যেহেতু আমরা এই ডিসকাশনে বা এই ধরনের ফুটবল বিশ্লেষণ নিয়ে আমরা যেহেতু নতুন, তো আশা করব তোমরা আমাদেরকে সাপোর্ট করবে। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের কমেন্টে তোমরা অলরেডি মানে অবভিয়াসলি তোমরা বলতে পারো যে যে যদি তোমাদের কোনো অন্য মত থাকে বা আমাদের থেকে যদি কোনো কোনো চেঞ্জেস থাকে, যে আমাদের ডিসিশন বা আমরা যে ডিসিশন গুলো দিচ্ছি বা আমাদের যে ডিসকাশন গুলো করছি সেখানে যদি তোমাদের কোনো কাউন্টার করার থাকে করতেই পারো। অবভিয়াসলি আমরা অলওয়েজ ওয়েলকাম, অ্যাজ লং অ্যাজ ইট ইজ আ হেলদি কনভারসেশন। তো সেইখানে আমরা আজকে বেসিক্যালি আলোচনা করব, যার জন্য আমরা এই লাইভে বা আমরা এই ভিডিওতে জয়েন হয়েছি বা স্ট্রিমে জয়েন হয়েছি। তো সেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব আমাদের রিসেন্টলি ঘটে যাওয়া ডুরান্ড কাপ নিয়ে। তো অলরেডি আমরা তার চ্যাম্পিয়ন পেয়ে গেছি। নিউ চ্যাম্পিয়ন বলবো না, কারণ অলরেডি তারা সেকেন্ড টাইম তারা তাদের টাইটেলটা ডিফেন্ড করলো, যার নাম নর্থ ইস্ট ইউনাইটেড, আমরা জানি। তো সেই সব নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব যে নকআউট স্টেজে কোন টিমের কি ভুল হয়েছে বা কোন টিম কি বেটার করেছে বা আরো বেটার করতে পারতো। সুতরাং সেই সব নিয়ে আলোচনা হবে। তো গোয়িং ফরওয়ার্ড আমরা চেষ্টা করব ওয়ার্ল্ড ফুটবল নিয়েও আজকে কিছু ইনফরমেশন দেওয়ার বা কিছু ডিসকাশন করার। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। অল ওভার টু ইউ, লাকি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন পুরো ভিডিওতে। তো আমরা প্রথমেই আজকের কথা শুরু করছি। আমাদের সব থেকে কাছের একটা টুর্নামেন্ট হলো কলকাতাতেই ডুরান্ড কাপ। তো এর মধ্যে আমরা চ্যাম্পিয়ন পেয়ে গেছি আরো একবার। নর্থ ইস্ট ইউনাইটেড তারা রিপিটেড চ্যাম্পিয়ন হয়েছে, তারা তাদের টাইটেলটাকে আবারও ডিফেন্ড করেছে। তো আমরা প্রথমেই এসে যাচ্ছি অতীশ মুখার্জির কাছে, যে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগানের যে ম্যাচটা হয়েছে সেইটাতে ইস্ট বেঙ্গল কিভাবে কিরকম ভাবে ডমিনেন্ট করে ম্যাচটিকে বার করেছে, অথবা খেলাটা কিরম হয়েছে, আমি অতীশ মুখার্জির কাছ থেকে আগে শুনে নিই, তারপরে আমরা আবারও ডিসকাশনটাকে শুরু করব। নমস্কার, আমি অতীশ মুখার্জি। প্রত্যেক নমস্তে ফুটবল সাবস্ক্রাইবারদেরকে, ফ্যামিলিদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন চ্যানেল, আমাদের নতুন উদ্যোগে। আর আবারও আমি সবার সাথে একমত। কংগ্রাচুলেশনস টু নর্থ ইস্ট ইউনাইটেড। আমাদের এত বড় একটা কাপ, ডুরান্ড কাপ, আমাদের ইন্ডিয়ার এত পুরনো একটা কাপ, এতে আবার সেকেন্ড টাইম উইন আনলো এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। পরপর 1995 এর পর থেকে এই প্রথমবার কেউ পরপর দুবার ডুরান্ড জিতলো। তো বিগ কংগ্রেচুলেশনস টু হিজ ফ্যান্স অ্যান্ড দিস লিগেসি। তো এবারে আমি শুরু করছি যে টপিকটা আমাকে লাকি বললো, যে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান এর ম্যাচে যে মানে যেভাবে জিতেছে ইস্ট বেঙ্গল। তো আমি প্রথমে বলতে চাই প্রত্যেক ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে কংগ্রেচুলেশনস। প্রথমবারের মতো নয়, কিন্তু অনেক দিন পরে একটা ভালো ডার্বি মানে জেতার জন্য অনেকটা ভাবে এগিয়েছে তারা। তারা নিজেদেরকে অনেকটা ভাবে প্রস্তুত করেছে, যদিও আমরা জানি সেকেন্ড ম্যাচটা মানে তার ডার্বির ঠিক পরবর্তী ম্যাচে কি হয়েছে। অ্যাকচুয়ালি তাদের যে কনসিস্টেন্সিটা এখন অনেকটা কম আছে, এখনো টিমটার অনেক কিছুই করতে হবে, ধারে ভারে অনেক পিছিয়ে মোহনবাগানে। তাও ডার্বিটা কোনোভাবে ইস্টবেঙ্গলে ফরে যায় এবং তারা সত্যি খেলে। এনসিবি, আনোয়ার আলীর মতো ডিফেন্ডাররা। তাছাড়া স্ট্রাইকারদের যদি কথা বলি, তো সেভাবে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু পিছিয়ে আছে, কেননা ফিনিশিং এর খুব অভাব দেখেছি আমরা। অনেক চান্স ক্রিয়েট করতে দেখেছি ইস্টবেঙ্গলকে, বাট ফিনিশিং এ কিন্তু এখনো অনেক মানে খামতি আছে, যেগুলো কিন্তু অস্কার ভুজনকে নিয়ে ভাবতে হবে। এবং প্রতিটা ইস্টবেঙ্গল ফ্যানই জানে যে এই জিনিসটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু গোল স্কোর করার খুব মানে স্কোপ তারা পাবে না। যেমন আমরা প্রথম দিকে নামধারীর সাথে ম্যাচ দেখেছি, ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে ম্যাচ দেখেছি, যেখানে মানে প্রচুর চান্স পেয়েছে তারা, যার জন্য তারা প্রচুর গোল স্কোর করতে পেরেছে। বাট কোনো একটা, তারা এমন কিছু বড় এস্টাবলিশ ক্লাব নয় বা যে তাদের এগেনস্টে গোল করাটা মানে খুব যে কঠিন হবে। বাট প্রপার যদি কোনো ক্লাবের এগেনস্টে খেলে তখন কিন্তু চান্স পাবে একটা কি দুটো কি তিনটে হার্ডলি। তো সেইগুলোকে কনভার্ট করাটার কি পিছনে কিন্তু অনেকটাই কাজ করতে হবে অস্কার ভুজন। তো এইবারে আমি বলি যে আমি চলে যাব আমাদের সৌরদীপদার কাছে। সৌরদীপদা আমাদের এবার পরবর্তী পর্যায়ে মানে এই ম্যাচেরই মোহনবাগানের মানে ক্ষেত্রে কি কি করা উচিত, কি কি করেছে সেগুলোকে একটু ডিসকাস করবে। থ্যাংক ইউ।
আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে কোনো টুর্নামেন্ট স্টার্ট করার আগে তো প্রি সিজনটা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাই তো? এবার এই যে প্রি সিজনের ব্যাপারটা, প্রি সিজনে ইস্ট বেঙ্গল যথেষ্ট ডার্বিটা ভালো খেলেছে, আগে তাদেরকে কংগ্রাচুলেট করাটা অত্যন্ত জরুরি। কারণ তাদের কাছে এই ডার্বিটা, মানে আমরা যদি সেমিফাইনালটা বাদ দিয়ে এখন যদি শুধুমাত্র কোয়ার্টার ফাইনালে দেখি, আমরা যদি চিন্তা করি, এই ডার্বি উইনটা তাদের কাছে তাদের টিমকে অনেকটা বুস্ট আপ করবে। তারা যে গ্রুপ লিগে ভালো পারফর্ম করেনি তা না, যথেষ্ট ভালো পারফর্ম করেছে তারা। মানে মোর দেন 5 গোলস অলরেডি কোনো মানে একটা টিমকে দিয়েছে, ছোট টিম হোক, কিন্তু তারা তো গোল করাটা যে কোনো ম্যাচে ইজ আ বিগ ফ্যাক্টর। তো সুতরাং সে এক গোল করুক, ছোট টিম হোক বড় টিম হোক, যারা একসঙ্গে খেলছে মাঠে কোনোদিনই কোনো টিম ছোট টিম হয় না, বড় টিম হয় না। সেটা আমরা অলরেডি নকআউট স্টেজে সেটা আমরা অলরেডি প্রমাণ তার পেয়ে গেছি। তো সুতরাং সেই নিয়ে আশা করি আমরা তিনজনই আলোচনায় আসবো। কিন্তু তার আগে আমরা এই ম্যাচটা নিয়ে যদি বলতে চাই, আমি স্পেশালি যদি মোহনবাগান নিয়ে কিছু বলতে হয়, সেটা আমি বলবো যে প্রি সিজন যেরকম ইস্ট বেঙ্গলের যতটা ইস্ট বেঙ্গলকে মানে গঠনের দিক থেকে স্ট্রং লাগছিল ডার্বি অবধি, সেটা একমাত্র লেগেছে আমি মনে করি প্রি সিজনের জন্য। কারণ প্রি সিজন ওরা মোহনবাগানের থেকে আগে স্টার্ট করেছে। এবার মোহনবাগানের, আমি জানি যে মোহনবাগানের হয়তো এএফসির দিকে তাকিয়ে ওরা হয়তো মানে বিদেশিদেরকে একটু লেটে আনার ব্যবস্থা হয়েছে, বা কোচও একটু লেট করে এসছে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে প্রি সিজনের ব্যাপারটার জন্য অনেকটা পিছিয়ে ছিল। কারণ টিমের যে একটা জানি যে মানে এটা এটা আমরা সবাই জানি যে মোহনবাগান টিম সেম টিম বিগত 2-3 বছর ধরে খেলে যাচ্ছে, তাদের বোঝাপড়াটা অন্যরকমই হওয়ার কথা। কিন্তু একমাত্র এই যেটা আমি বললাম যে ফুটবলের প্রি সিজন বা প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অ্যান্ড মেক্স আ টিম পারফেক্ট অ্যাজ ওয়েল। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্র্যাকটিস টাইম যেহেতু তারা টিমটা অতটা পায়নি, সুতরাং সেই জায়গায় গঠনের দিক থেকে বিদেশিদের বা কোচের সব প্লেয়ারকে বুঝে নিতে একটা সার্টেন ম্যাচের টাইম লাগে। তো আমরা ডার্বি পেয়ে গেছি অলরেডি, ইফ আই এম নট রং, একদিন দুদিন মানে একটা দুটো ম্যাচের পরই আমাদের যে আমাদের যারা মোহনবাগান টিমের যে কোচ আছেন মলিনা, তো সেই তো মলিনা অনেক মানে কম টাইম পেয়েছে, মানে দুটো ম্যাচ ডার্বির আগে। এটা খুবই কঠিন ব্যাপার যে একটা টিমকে বুঝে নেওয়ার জন্য যে কোন প্লেয়ার কতটা ফিট নয়, বা কোন প্লেয়ার কোন জায়গার জন্য আইডিয়াল। কারণ এবছর যে পুরো টিম মোহনবাগানের সেম তা তো নয়, এবছর অনেক চেঞ্জেসও করেছে, বা অনেক হয়েছে সে চোটের কারণে, মানে অন্য প্লেয়ার রেগুলার প্লেয়ারদের চোটের কারণে হতে পারে। তো সুতরাং সেই জন্য তাদেরকে অনেক ইয়াং প্লেয়ারকেও আনতে হয়েছে। তো তাদেরও কোন পজিশনটা আইডিয়াল বা কি সেটা একটা বোঝার টাইম। তো আমার মনে হয় এই জিনিসটার জন্য মেইনলি মোহনবাগান পিছিয়ে গেছে, একমাত্র টিমের আন্ডারস্ট্যান্ডিং বা টিমটা বুঝতে যে কোন প্লেয়ার এখন কোন কন্ডিশনে আছে কি আছে। কারণ আমরা যদি দেখে থাকি মোহনবাগানের এখনকার যাদেরকে নিয়ে মানে দর্শকদের নয়নের মণি যদি দেখে থাকি, যে দিমিত্রিয়স পেট্রাতস, তো তাকে ডার্বির কিছুদিন আগেই সে ল্যান্ড করে কলকাতায়, এবং তারপরে সে ডার্বিতেই মানে একটা ম্যাচ তার আগে চান্স পেয়েছিল, সে মানে খেলতে পারতো, কিন্তু হয়তো কোনো কারণে তাকে কোচ মনে করেছে যে খেলানো যাবে না, কিন্তু ডার্বিতে সে ফার্স্ট নামলো। তো সুতরাং সে কোন শেপে আছে সেটা যতক্ষণ না প্র্যাকটিসে নিশ্চয়ই কোচ দেখেছেন। এবার সে কতক্ষণ মাঠে নামার পরেই এক্স্যাক্টলি প্লেয়ারের কি কন্ডিশন আছে বোঝা যায়। একটা ম্যাচ প্র্যাকটিসটা তো খুব বড় ফ্যাক্টর। আগেকার দিনে আমরা দেখতাম যে প্রি সিজনে প্রচুর ছোটখাটো টিমের সঙ্গে বড় টিমরা, বা বড় টিমের সঙ্গে ছোটখাটো টিমরা প্রচুর প্র্যাকটিস ম্যাচ খেলতো। সুতরাং সেই জিনিসগুলো কিন্তু এবার দেখা যায়নি। সুতরাং তার আগেই মানে দুরান তার মধ্যে কোয়ার্টার ফাইনালেই ডার্বিটা করে দেওয়া হয়েছে, যেখানে আমরা সবাই জানি যে ডার্বিটা হয়তো সেমিফাইনালে বা ফাইনালে হওয়ার কথা ছিল, ফাইনালে না মোস্ট প্রবাবলি সেমিফাইনাল হওয়ার কথা ছিল, সেটাকে কোনো কারণে চেঞ্জ করে কোয়ার্টার ফাইনালে করা হয়েছে। সুতরাং ডার্বিটা আমার মনে হয় দুটো টিমেরই প্রচন্ড আগে চলে এসেছে ডার্বিটা, মানে মানে এক্সপেক্টের আগে, যে আরো হয়তো একটা দুটো ম্যাচ পেতে পারতো ডার্বির আগে। সুতরাং সেখানে অনেক আগেই ডার্বিটা পেয়ে গেছে, সেটা দুটো টিমের দিক থেকেই ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে মোহনবাগান পিছিয়ে গেছে একমাত্র মানে প্র্যাকটিস বা এই কারণেই বা প্রি সিজনের জন্য। সেকেন্ডলি তাদের বিদেশিরা অনেক লেটে এসছে, সুতরাং তাদের কি কন্ডিশনে আছে কেউ জানে না। থার্ড হচ্ছে, আমি পার্সোনালি অ্যাজ আ ফুটবল ফ্যান কোনোদিনও এটুকু সবাই আমরা জানি যে মাঝমাঠ যতক্ষণ না ফুটবলে ভালো খেলবে কোনো টিম বেটার খেলতে পারে না। তো সুতরাং সেই দিনকে কোনো মানে কারণবশত মোহনবাগানের ডিপ ডিফেন্স
ভালো খেলেছে, কিন্তু মাঝমাঠ মানে ডিএমএফ, এএমএফ বা সেন্ট্রাল মিডফিল্ডার কেউই সেইভাবে মানে ম্যাচের মধ্যে দানা বাঁধতে পারেনি। মানে ম্যাচের ম্যাচকে কোনোদিনই ম্যাচটাকে ডমিনেট করতে পারেনি মিডফিল্ড, যেখানে ইস্টবেঙ্গল মোহাম্মদ রাশিদের একটা ব্যাড ইনসিডেন্ট ঘটে যাওয়ার জন্য তাকে ইস্টবেঙ্গল মিস করে। এবং তাছাড়াও তাকে ছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল মিডফিল্ড যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, যার ফলে আমরা রেজাল্টটা পেয়েছি ইস্টবেঙ্গলের ফরে আর কি। তো কিন্তু এটাও ভাবতে হবে যে অবভিয়াসলি ইস্টবেঙ্গলের অনেক ইমপ্রুভমেন্টের চান্স ছিল, কিন্তু মোহনবাগানের দিক থেকে দেখতে গেলে অনেক অনেক গুণ বেশি ইমপ্রুভমেন্টের চান্স মানে ছিল ওই ম্যাচে, কারণ তবেই রেজাল্টটা তাদের দিয়ে গেছে। কিন্তু তারা চান্স ক্রিয়েট করেছে ঠিক আছে, কিন্তু তার মধ্যে কিন্তু ফুটবলটা কখনো ডার্বির মতোটা হয়নি। কারণ ডার্বি যখন দুটো টিম তুল্যমূল্য লড়াই করবে সেখানেই ডার্বি বলা যায়। হ্যাঁ, মোহনবাগান লড়াই অবশ্যই করেছে লাস্ট কিছু মিনিটের জন্য, সেখানে তাদের লাস্ট ইয়ারের ফুল টিম আমরা দেখেছিলাম, মানে লাস্ট হয়তো 20-25 মিনিট হয়তো ইফ আই এম নট রং। তো সেই সময় ইস্টবেঙ্গল খুব ভালো ডিফেন্স করেছে। তো সুতরাং এটাই বলার যে মোহনবাগান ওই ম্যাচে কোনোভাবেই মোহনবাগানের মিডফিল্ড দাঁড়াতে পারেনি। আর মোহনবাগান অত্যন্ত মানে আশানুরূপ বাজে ফুটবল বলবো না, কারণ তারা অনেক চান্সও ক্রিয়েট করেছে, গোলমুখী আক্রমণ করেছে, তাদের মানে বার পোস্টে লাগে, যদিও সেটা সেট পিস থেকে, কিন্তু তাও বার পোস্টে লাগে, বা অনেক ধরনের চান্স যারা যেখানে গোল হলেও গোল করতে পারতো। একটা আমরা সবাই দেখেছি আব্দুল সামাদ সাহাল যদি কামিংসকে পাস করতে পারতো, ওটা গোল চান্স হলেও হতে পারতো। সুতরাং এরকম অনেক চান্সই মোহনবাগান ক্রিয়েট করেছে, যেগুলো কনভার্ট করলে হয়তো এত মানে ইস্টবেঙ্গলের থেকে খারাপ ফুটবল খেলে হয়তো মোহনবাগান ম্যাচটা বার করে নিয়ে যেতে পারতো। কিন্তু যখন ফুটবলে গোলটা সব থেকে বড় কথা, যেখানে ইস্টবেঙ্গল 2 গোল করে দিয়েছে এবং মোহনবাগান সেখানে সেই আন্দাজে তার কাউন্টারে একটাই গোল করতে পেরেছে। সুতরাং সেইখানে এটাই মানে ফুটবলের মেইন ব্যাপার, গোল, এবং সেখানেই পিছিয়ে গেছে। এবং মোহনবাগান আমি মনে করি ওই ম্যাচে অনেক দিক থেকেই মানে 90% দিক থেকেই পিছিয়ে ছিল বলেই এই রেজাল্ট মোহনবাগানের ফরে যায়নি, আর ইস্টবেঙ্গল সেমিফাইনালের দিকে এগিয়ে গেছে। তো আমরা শুনলাম দুজনেরই বক্তব্য, কি মোহনবাগান কিসের জন্য ম্যাচটি হেরেছে, অথবা ইস্টবেঙ্গল কোন কোন পয়েন্টে ভালো খেলেছে। সত্যি যে ভালো খেলবে সেই জিতবে ম্যাচ, সেটা আমরা সবাই জানি। তো এবার আমি জিজ্ঞাসা করবো যে পুরো ডুরান্ট কাপের মধ্যে মোহনবাগানের কোন প্লেয়ারকে ভালো লেগেছে, মানে কোন প্লেয়ার ইমপ্রুভ করেছে নিজেকে, অথবা কার খেলাটা সব থেকে ভালো লেগেছে এই কয়েকটা ম্যাচের মধ্যে, আমি সৌরদীপদার থেকে জিজ্ঞাসা করতে চাই। দেখো, ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট অফ অল মোহনবাগানের ফুল টিম মানে খুব কম প্লেয়ার আছে যারা প্রতিটা ম্যাচ খেলেছে। তো সেখানে এটা বলা একটু টাফ হয়ে যায়, কারণ তখনও টিম সেট আপ হয়নি, বা আমরা কোয়ার্টার ফাইনালের আগে মোটামুটি সবাই পারফর্ম ভালো করেছে। আমরা বলতে পারি এটুকু যে লিস্টন কোলাসো একটা খুব ভালো একটা মানে কটা ম্যাচ আমাদের যারা ফুটবল ফ্যান যারা আছে তাদেরকে ভালো ফুটবল উপহার দিতে পেরেছে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমি বলতে পারি একটাই নাম যেটা আপাতত আমার মাথায় আসছে, সেটা হচ্ছে লিস্টন কোলাসো। কারণ তাকেই একমাত্র অনেকগুলো ম্যাচে দেখা গেছে যে অনেকটা ওয়ার্কলোড নিচ্ছে, যেহেতু প্রথম দিকে অনেকটা জুনিয়র টিম খেলেছে, সিনিয়র টিম অতটা আসেনি। সুতরাং অ্যাজ আ সিনিয়র প্লেয়ার সে অনেকটাই ওয়ার্কলোড নিয়েছে, যেখানে অনেক ইম্পর্টেন্ট মানে সিনিয়র প্লেয়ারদের থেকে তাকে বেটার লেগেছে। তো সুতরাং সেখানে লিস্টন কোলাসোর নামটাই আমি বলতে পারি। এবং আমরা যদি মানে সেভাবে দেখতে থাকি, আমরা কিন্তু লিস্টন কোলাসো কিন্তু যদি কোয়ার্টার ফাইনাল রেজাল্ট অন্য কিছু হতে পারতো, বা মোহনবাগান যদি বেটার খেলতে পারতো, সুতরাং সেখানে সে কিন্তু একটা গোল্ডেন বুটের লড়াইও থাকতে পারতো, কারণ তার গোল ডিফারেন্সটা মানে সে গোলও অনেকগুলো করে ফেলেছিল অলরেডি। তো সুতরাং আমি বলতে চাই মানে এটাই বলতে পারবো আপাতত, যদি মোহনবাগানের দিক থেকে দেখা যায় তাহলে লিস্টন কোলাসো অবভিয়াসলি একটা নাম যেটা এই ডুরান্ড কাপে নেওয়া যায়। কিন্তু এখনো সে হয়তো পুরো ফুললি ফিট নয়, বা মানে 90 মিনিটস বা একটা বড় লং রান টুর্নামেন্ট বা এএফসি বা এই ধরনের বা আইএসএল যদি হয় ইন কেস, তো সেই টুর্নামেন্টের মতো এখনো হয়তো ফিট না, বা লিস্টন কোলাসো যে ফুটবলটা আমাদেরকে উপহার দিয়ে থাকে সেই লেভেলের হয়তো এখনো ফিটনেস বা এটা হয়তো আসেনি। কিন্তু ইন কম্পারিজন টু আদার প্লেয়ার্স লিস্টন কোলাসো একটা নাম যেটা আমি বলতে পারবো যে আমার চোখে লেগেছে মোহনবাগানের দিক থেকে অনেকটাই বেটার খেলেছে।
তো এইবারে আমরা চলে আসছি অতীশদার কাছে। আমরা জিজ্ঞাসা করতে চাই যে ইস্ট বেঙ্গলের কোন প্লেয়ার এই মরশুমের ডুরান্ড কাপের এত কটা ম্যাচের মধ্যে সব থেকে বেস্ট পারফর্ম করেছে, এবং কি কেন এই পারফরমেন্সটা উঠে এলো, কেন লাস্ট সিজন আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গল অনেক খারাপ খেলেছিল, এটা কি নতুন কোচের আন্ডারে হওয়ার জন্য বা নতুন প্লেয়ারদের সাথে ইনভলভ হওয়ার জন্য, এটা আমি জিজ্ঞাসা করতে চাই। ফার্স্ট অফ অল আমি বলতে চাই ইস্ট বেঙ্গল এই সিজনে মানে একটা প্লেয়ার যে ইমপ্রেস করেছে না, এরকম 2-3-4 প্লেয়ার, মানে এটা আমার পার্সোনালি মনে হয় ইস্ট বেঙ্গলে কোনো ইন্ডিভিজুয়ালি যে কেউ পারফর্ম করেছে আমি এটা বলতে পারবো না অ্যাটলিস্ট এই সিজনের জন্য। কারণ এইবার একটা নতুন টিম গঠন হয়েছে, ইস্ট বেঙ্গলের কাছে একটা বড় একটা মানে চ্যালেঞ্জ ছিল যে কিভাবে তারা টিমটাকে মেলে ধরবে বা কিভাবে কি করবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিছু কিছু প্লেয়ার এমন আছে যারা প্রচন্ড ইমপ্রেস করেছে, কিছু কিছু প্লেয়ার আছে যারা ইমপ্রেস করেছে বাট একটা লিমিটের মধ্যে। তো আমি সবার ফার্স্টে বলতে চাই যেমন আমাদের মিগুয়েল মিগুয়েলের পারফরমেন্স নিয়ে, মিগুয়েল ফিগারের পারফরমেন্স নিয়ে যদি কিছু বলতে চাই, আউটস্ট্যান্ডিং খেলেছে। ওর প্রতিটা বলের জন্য যে ভিশন, ওটা ও ক্লিন করে দিয়েছে প্রতিটা পাসের মাধ্যমে। হ্যাঁ, কিছু কিছু সব টাইমে সব প্লেয়ার তো মানে সব রকম ভাবে খেলতে পারে না, কিছু 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 সময় হয়তো আটকেছে, বাট কিছু কিছু সময় ও এতটা ইমপ্রেস করেছে যেটা বলার মতো না। অ্যাজ এ মিডফিল্ডার ও ওই যে অ্যাটাকিং মিডে যে খেলাটা খেলেছে সত্যি প্রচন্ড ইমপ্রেসিভ। আমরা মাঝে মাঝে দেখেছি ও ডিপ ডিফেন্স নেমেছে, কিছুটা রাইটে গেছে, কখনো কখনো লেফটে গেছে, ও ফ্ল্যাঙ্ক চেঞ্জ করেছে, ওর পজিশন থেকে কিন্তু বলগুলোকে সাপ্লাই ঠিকঠাক করেছে। এবারে আমি যদি আসি মোহাম্মদ রশিদের কথা, আমি বিদেশি যখন ধরেছি, বিদেশিটাই কমপ্লিট করিনি ফার্স্টে। মোহাম্মদ রশিদের কথা, ও কিন্তু মাঝ মাঠে প্রচন্ড ইমপ্রেস করেছে। মানে অ্যাজ এ ডিফেন্সিভ মিডিও ও খুব খুব ভালো খেলেছে। ওর বল ডিস্ট্রিবিউশন, ওর ভিশন, হ্যাঁ ওর একটা দুটো মানে জায়গাতে ও আটকেছে, যেমন আমরা দেখেছি ওর মানে ও বডি নিয়ে ঘুরতে ওর একটু প্রবলেম হয়েছে, বাট ও প্রতিটা বলের জন্য যে ইন্টারসেপ্ট করেছে, প্রতিটা বলের জন্য যে গেছে, ওটা প্রচন্ড ইমপ্রেসিভ। আর একটা গোল করেছে দুর্ধর্ষ, যদিও সামান্য ডিফ্লেকশন ছিল, বাট শটটা অন টার্গেট ছিল, একটা অনবদ্য শটে গোলও দেখেছি ওর পায়ে। মিডিল একটা সত্যি ওই তখন সৌরজিৎ যেটা বলছিল, একটা দুঃখজনক ঘটনা ঘটে রাশিদকে নিয়ে, তো ওটার জন্য আমাদের সবাই মন থেকে দুঃখিত। রাশিদ কামব্যাক করার চেষ্টা করেছে, ফিরেছে। কোচকে ডায়মন্ড হারবার ম্যাচে ওকে অত দেরিতে না নামিয়ে একটু আগে স্টার্ট করালে মনে বেটার হতো। আমি জানিও একটা জার্নি করে এসে একটা টায়ার্ডনেস থাকে একটা প্লেয়ারের, বাট আমি বলবো ওর মতো প্লেয়ারকে, যেখানে একটা টিমের কোনো মানে ডিফেন্সিভ বিট নিয়ে একটা নাম্বার 6 এর জায়গা ফাঁকা, সেখানে আমার মনে করি আমি মানে শুরু থেকে শুরু করানোটা বেটার ছিল। কতটা কি রেজাল্ট হতো সেটা পরের বিষয়, বাট ওটা একটা বড় পয়েন্ট। আর এবারে আসি আমি যদি কেভিন সিভিলের কথায়, আউটস্ট্যান্ডিং ডিফেন্ডিং। আমি বলবো ডার্বি ম্যাচে কেভিন সিভিলের যে পারফরমেন্স দেখেছি সত্যি অনবদ্য। জেমি ম্যাকলারেন টপ ক্লাস প্লেয়ার, আমরা জানি, একটা দুর্ধর্ষ তুখোর স্ট্রাইকার মোহনবাগানের। তাকে মোটামুটি একদমই আটকে রেখেছিল ফার্স্ট হাফে, আমরা যেটা দেখেছি। সেকেন্ড হাফে তারপর তো কামিন্স নামে, বাট ফার্স্ট হাফে ম্যাকলারেনকে একদম আউটপ্লে করে দিয়েছিল কেভিন সিভিলে, যে প্রতিটা বলে ওর সাথে ছুটেছে, ওকে ব্লক রেখেছে। আউটস্ট্যান্ডিং। এবারে যদি বলি ইন্ডিয়ান প্লেয়ারদের কথা, আমাকে প্রচন্ড ভাবে ইমপ্রেস করেছে এডমুন্ড ল্যান্ডেরদিকা। একটা টাইমে ইস্ট বেঙ্গলে কিছু সময়, জাস্ট কিছু সময়ের জন্য হলেও খেলে গেছে, বাট ফিরেছে, সত্যি দারুণ খেলেছে। ডার্বিতে একটু একটু অফ কালার লেগেছে, বাট বাকি ম্যাচগুলোতে আউটস্ট্যান্ডিং। ওর যেভাবে প্রতিটা বল নিয়ে বেরিয়ে যাওয়া, স্কিলফুল, মানে অনবদ্য। ঠিক আছে, আর বলের বড় কথা, খুব ভালো হয়েছে। সব থেকে বড় কথা, ডার্বি ম্যাচের প্রেশারটা ছেলেটা যেভাবে হ্যান্ডেল করেছে সেটা খুব বড়, মানে একটা বাহবা দেওয়ার মতো বিষয়। সত্যি তাই। আমরা জানি যে ডার্বিতে সবাই অতটা প্রেসার নিতে পারে না, যেটা সৌরদীপ সত্যি ঠিকই কথা বলেছে। দেখতে গেলে এটা আমরা কি অতটা ভাবিনি, আমরা দুজনে ওই জিনিসটা ভাবলাম না, কিন্তু সৌরদীপ একটা খুব ভালো কথা বললে যে ডার্বির একটা যে প্রেসারটা সেটা আমরা সবাই জানি। তো এবার এসে যাচ্ছে আমরা নেক্সট অনেক বড় প্লেয়ার। হ্যাঁ, কারণ আমরা বেঙ্গল ফুটবলে বা আমরা ওয়ার্ল্ড ফুটবলে দেখেছি অনেক ডার্বি, এল ক্লাসিকো, সুতরাং এখানে অনেক বড় বড় প্লেয়ারও তারা নার্ভ ফেল করে দেয় অনেক সময়। একটা বড় ম্যাচ বলে কথা এটা দেখা যেতে পারে। তো এবারে আমরা এসে যাচ্ছি নেক্সট কথায়, যে আমরা যে ম্যাচটা দেখলাম ডায়মন্ড হারবার বনাম ইস্ট বেঙ্গলের, যেটার ফলাফল আমরা 2-1 পেলাম। হয়তো ওর মানে ম্যাচের আমরা গোলেতে পরে আসছি, অনেক কন্ট্রোভার্সিয়াল ডিসিশন আছে, সেগুলো আমরা দেখেছি। কিন্তু আমার যেটা একটা আমার মানে হয়তো আমার মন থেকে একটা কথা উঠছে যে হামিদের যেই অ্যাবসেন্সটা ওই ম্যাচটায়, ওটা কতটা ইম্প্যাক্ট দিয়েছে আমি দুজনের থেকে জানতে চাইবো। তো আমি সৌরদীপদার কাছ থেকে আগে শুনি যে
হামিদের এফেক্টটা কতটা পড়েছিল এই ম্যাচটাতে অ্যাজ আ মানে সেন্ট্রাল ফরওয়ার্ড অথবা ফলস নাইন অথবা ফিজিক্যাল নাম্বার 9? দেখো, সব থেকে ফার্স্ট অফ অল যদি হামিদের কথা বলো, আমি ফার্স্ট অফ অল একটা জিনিসই বলতে চাই যে মোস্ট প্রবাবলি ও চোটটা ডার্বিতেই পায়। মানে ওর হয়তো চোট ছিল, সেটা কোনোভাবে আবার মানে হয়তো ডার্বি ম্যাচের জন্যই হয়তো ওকে খেলানো হয়েছিল, সুতরাং সেখানে ও অলরেডি মানে ওই ম্যাচে নেবে, সেই চোটটা হয়তো আবার ও মানে ফিল করে এবং ও ফার্স্ট কিছু মিনিটের মধ্যেই বেরিয়ে যেতে ওকে আনফর্চুনেটলি ওকে বেরিয়ে যেতে হয়। যেটা কিন্তু ডার্বির জন্য আমি বলবো একটা ব্লেসিং ইন ডিসগাইজ কাজ করেছিল ইস্ট বেঙ্গলের হয়ে। কারণ তার পরিবর্তে যে আসে নাম্বার 9, ডিমি, মানে ডিমি, ফুল নামটা আমার ঠিক এক্সাক্ট মাথায় আসছে না। ডায়মন্ড কস, কারেক্ট, ডায়মন্ড কস। তো ডায়মন্ড কস, তারপর রেস্ট ইন দ্য হ্যাঁ, তো হিস্ট্রি। যে আসে এবং 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 ওই ম্যাচের মানে পুরো চেঞ্জ করে সবুজ মেরুন লাল হলুদ এই দুটো যে কি হবে সেখান থেকে লাল হলুদে গিয়ে কনভার্ট করে। সুতরাং আমি যদি বলি ডার্বির দিক থেকে দেখতে গেলে হামিদের চোটটা অবভিয়াসলি যে কোনো চোটই আনফর্চুনেট, কিন্তু ডার্বির চোটটা ইস্ট বেঙ্গলের জন্য প্রচন্ড মানে একটা পজিটিভ ভাবে কাজ করেছে। কিন্তু যদি আমি অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে দেখি সেখানে বা আমি যদি তার পরের ম্যাচ যদি আমি ডায়মন্ড হারবার এফসির সঙ্গে যে ম্যাচটা হয়েছে সেমিফাইনাল সেটা যদি দেখি, সুতরাং সেটা দেখতে গেলে এটা বলতেই হবে যে ডায়মন্ড হয়তো লাস্ট সিজনটা যেভাবে শেষ করেছিল আবার ডায়মন্ড ওই ম্যাচে আবার সেই রূপেই দেখা গেছে, কারণ তাকে আবার অফ কালার দেখা গেছে। সুতরাং হয়তো ডার্বিতে হয়তো কোনো কারণে, এবং সে হতেই পারে যে মানে 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 ম্যাচ খারাপ যে কোনো বড় প্লেয়ার যেতে পারে, আমরা জানি যে সে খুব বড় মাপের একটা প্লেয়ার, কারণ সে যখন কেরালা থেকে আসে তখন যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং গোল্ডেন বুট পেয়ে সে ফিরে এসেছিল। তো সে সে যে কোন হাই ক্লাসের প্লেয়ার সেটা আমরা সবাই জানি, হয়তো কোনো কারণে সে তার পিক ফর্মটা ধরতে পারছে না, যখন ধরে নেবে নিশ্চয়ই ইস্ট বেঙ্গলকে সে আরো অনেক ম্যাচ জেতাবে এবং আরো ম্যাচে ভালো পজিটিভ পারফর্ম করবে। সুতরাং এই চোটটা নিয়ে যদি বলতে বলো আমাকে, আমি আমি এটাই বলবো যে ভেরি আনফর্চুনেট, কিন্তু হয়তো সে থাকলে হয়তো ডায়মন্ড হারবার ম্যাচের বা ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে হয়তো বদ্ধপরিকর হয়ে উঠতো বা হয়তো আনবিটেবল হয়ে যেত, কিন্তু সেই জায়গায় একটা আনফর্চুনেট ডিসিশন, কিন্তু এটা একটা যার মাসুল হয়তো ভুগতে হয়েছে। কারণ যদি আমরা আবার বলছি, যদি আমরা ডার্বির দিক থেকে দেখি তাহলে আমরা এটা নয়, মানে তাহলে খুব ভালো জিনিস, মানে একটা পজিটিভ দিক থেকে দেখতে গেলে। আর যদি ডায়মন্ড হারবার এফসি বলো, ওটা একটা মানে বিশাল নেগেটিভ পয়েন্ট। তো সেটা অবশ্যই একটা ফ্যাক্টর কাজ করেছে, কিন্তু হ্যাটস অফ টু ডায়মন্ড হারবার এফসি যারা ডুরান্ড কাপ এ ফার্স্ট ডেবিউ করলো এবং এরকম একটা অনবদ্য পারফর্ম করে যারা রানার্স আপ হলো। তো সুতরাং রানার্স আপে মানে ফাইনালটা তো আমরা সেটা নিয়ে আলোচনায় আসবো আশা করি। সুতরাং সেখানে মানে ম্যাচটা পুরোপুরি মানে ওয়ান সাইডের হয়ে যায় একটা টাইমের পর। তো যাই হোক, তো আমার মতে হ্যাঁ অবভিয়াসলি এই চোটটা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তোমার ক্ষেত্রে। কারণ যেটা অলরেডি অতীশ বলেছে যে মানে ইস্ট বেঙ্গল কিন্তু একটা ফিনিশিং টাচ খুব মিস করেছে, যেটা হয়তো হামিদ থাকলে হয়তো সেটা অনেকটা মানে ফ্রিলি ফুটবল খেলতে পারতো, কারণ স্ট্রাইকার লাইন, গোলকিপার, হ্যাঁ এরিয়ালে গোল হয়ে যেতেই পারতো, কেন পজিটিভ নাম্বার 9 বলো বা অনেক পজিটিভ, রাইট, যা মানে অনেক পজিটিভ নাম্বার 9 যা যে বলের জন্য যাবে, গোল করার ইচ্ছা বা ডায়মন্ড হারবারও আছে, কিন্তু হয়তো সে মানে পুরোপুরি এখনো সেই নিজেকে মেলে ধরতে পারেনি ইস্ট বেঙ্গলের কালারে, এখনো অব্দি আমরা সেরকম ভাবে দেখিনি কোনো ম্যাচে ডার্বিটা ছাড়া। কিন্তু আশা করবো সে তাড়াতাড়ি এরকম ফিরে আসবে এবং রাশিদের চোটটা তাড়াতাড়ি মেকআপ দিয়ে সে হয়তো ফিরে যদি আসে তো। তো এইবারে আমরা শুনলাম দুজনেরই মতামত, তো এবারে আমরা জাস্ট একটা স্ট্যাট দেখাতে চাইবো। তো সাইড স্ক্রিনে আমি একটা ছোট একটা স্ট্যাট দেখাচ্ছি, একটা প্লেয়ারকে নিয়ে আমি বলতে চাইছি, যেটা হয়তো লাস্ট সিজন থেকে এই সিজনেও সে এখনো নিজেকে মেলে ধরেছে এবং আমরা বলতে পারি কারেন্ট ইন্ডিয়ার অথবা আইএসএল এর বেস্ট ফরেনার প্লেয়ার। তো আমি জাস্ট একটা স্ট্যাট দেখাতে চাইছি, এক সেকেন্ড। আমি জাস্ট একটা স্ট্যাট দেখাচ্ছি সবাইকে, যে গোল্ডেন বুটের রেসে আমাদের সব থেকে মানে যে গোল্ডেন বুট জিতেছে সেটা হচ্ছে আলাদিন আজারে।
সব থেকে আলাদিন মোস্ট আজারে। গোল 8টা। হ্যাঁ, কেন আমরা দেখলাম যে একটা রেকর্ড ব্রেকিং সিজন ছিল আইএসএল এ, 21টা গোল, যেটা আজ অব্দি হয়তো কেউ বানাতে পারেনি। ওক বেঁচে ছিল, কোরো ছিল, কোরোমিনাস অনেক গোল করেছে, কিন্তু 21টা গোল একটা সিজনে, এটা মানে দেখতে গেলে অনেক বড় ব্যাপার। তো এইটা নিয়ে আমি যদি দুজনের কাছে কিছু জানতে পারি যে আলাদিন আজারি কেমন টাইপের প্লেয়ার, খুবই স্বল্প শব্দে কিন্তু কেমন লাগে আলাদিনকে, এটাই। তো 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 তুমি যদি দেখো, একটা জিনিস আমি জাস্ট একটা ছোট জিনিস আমি জাস্ট ধরিয়ে দিয়ে তারপর আমি কারণ এটা নিয়ে আমি চাই যে অতীশ কিছু বলুক, মানে স্টার্ট করুক, কারণ কিন্তু একটা জিনিস যদি দেখো, ও যে শুধু গোল করেছে তা না, কিন্তু গোল করিয়েওছে। হ্যাঁ, তো মানে অ্যাসিস্ট যেরকম করেছে, গোল কনভার্টও করেছে, তো একটা ফ্যান্টাস্টিক প্লেয়ার। তো ঠিক আছে, আগে আতীশ মানে যদি কিছু বলার থাকে তো বলে নিক, আমি তারপরে নিশ্চয়ই বলবো। তো আলাদিনকে নিয়ে সত্যি কিছু বলার নেই। ও একটা অনবদ্য প্লেয়ার। ও বারবার নিজেকে প্রমাণ করেছে, নিজেকে মেলে ধরেছে, যেমনটা আমরা স্ট্যাটে দেখতে পাচ্ছি। এই সিজনে ডুরান্ডে টপ গোল স্কোরার, 8টা গোল করেছে। সত্যি ইমপ্রেসিভ ওর মানে প্রতিটা যাকে মানে প্রলিফিক ফিনিশ উইঙ্গার টাইম। যাকে বলে, একদম একদম প্রলিফিক উইঙ্গারের মতো মানে প্লেয়ার, এবং এক্স্যাক্টলি, মানে টিমের জন্য ফ্যান্টাস্টিক লিথাল একটা প্লেয়ার অ্যাসেট যে, বলা যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সত্যি, এক্স্যাক্টলি। মানে আর গেম গেম যেমনটা তুমি ডিসাইড বললে করে দিতে পারে। সৌরজিৎদা, যে যেমনটা তুই বললে সৌরজিৎদা, যে ও অ্যাসিস্টও করেছে গোলের পাশাপাশি। এটা সত্যি একটা মানে অ্যাজ এ প্লেয়ার ওর কাছে একটা বিশাল বড় ব্যাপার। কারণ আর সত্যি আমাদের কাছেও, ইন্ডিয়ান ফুটবলের কাছেও মানে ও দেখিয়ে দিচ্ছে যে ও কেন একটা প্রপার বিদেশি ওকে যে সাইন করানো হয়েছে, মানে কতটা ক্যালিবার আছে, বা পরবর্তীকালে কতটা নিজের টিমকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এটা কিন্তু একটা অবাক কিছু হবে না যদি বাকি টিমরা ওর জন্য ঝাঁপিয়ে পড়ে পরবর্তী সিজনে। এবং অপোনেন্ট টিমের জন্য একটা খুব মানে একটা খুব বড় বিপদের সৃষ্টি করতে পারে যখন তখন আমরা মানে আমার যখনই আমি তখন ওকে তখন দেখি, যখনই আমি ওকে দেখি আমার একটা প্লেয়ারের কথা খুব মনে পড়ে, যে আইএসএল এ একটা সিজনই খেলেছিল, স্টিভেন মেন্ডোজা। তো মানে এক্স্যাক্টলি, আমি মানে মানে অলরেডি মানে অবভিয়াসলি তারা দুজন দুটো পজিশনে খেলতো, অবভিয়াসলি তাই, কিন্তু যে ডেঞ্জারাস খেলাটা খেলতো চেন্নাইয়ের হয়ে মেন্ডোজা, তো আহ, সেইটা মানে মানে সেই মানে ঝাঁঝটা আমি কিছুটা আলাদিনের মধ্যে পাই। হ্যাঁ, তো মানে ফ্যান্টাস্টিক প্লেয়ার। তো সত্যি কথা বলতে সেই তো গেলে কি, আলাদিনকে হুম আমরা হয়তো আরো ভয়ঙ্কর ভাবে হুম হুম পরবর্তী খেলাতে, বা আমাদের যদি আইএসএল বা অবশ্যই। সুপার কাপ হয় আর নর্থ ইস্ট হুম সেখানে যদি পার্টিসিপেট করে, সেখানে আরো ভয়ঙ্কর ভাবে দেখতে পারি। হয়তো এটা সবে স্টার্টিং কারণ এ কারণ সিজনের। যদি তোমরা দেখো, আমি আমার লাস্ট মনে নেই আমার কবে এরকম বিদেশিকে দেখেছি যার গ্রাফ কিন্তু প্রত্যেক বছর উঠেই গেছে, নামেনি। হ্যাঁ, তো সুতরাং মানে গত বছরের তুলনায় এক্স্যাক্টলি, এবছরও স্টার্টই করেছে অনেকটা হাইতে। গত বছরে যেখানে শেষ করেছে, আমরা এটা বলে থাকি কথা ইয়েতে যে সেখান থেকেই স্টার্ট করেছে, কিন্তু আমি বলবো আলাদিনের জায়গায় গত বছর যেখানে শেষ করেছে তার সেই জায়গাটার থেকে অনেকটা ওপরে স্টার্ট করেছে এই সিজনটা, অ্যাটলিস্ট এক্স্যাক্টলি। অ্যাজ ফার অ্যাজ ডুরান্ড কাপ ইজ কনসার্নড। মানে ডুরান্ড কাপ সেটাই। নিয়ে যদি কথা বলতে হয়, সেটা আমরা বলতেই পারি। অ্যাজ আ সিজন ওপেনার যদি টুর্নামেন্ট দেখতেছি আমরা, সেখানে একটা বড় ব্যাপার যে একটা জাস্ট নকআউট টুর্নামেন্টের মধ্যে এসে 8টা গোল করা, 4টে অ্যাসিস্ট দেওয়া, গোল্ডেন বল জেতা, তার সাথে গোল্ডেন বুট জেতা, এবং টিমকে ওয়ান সাইডেডলি ফাইনালে চ্যাম্পিয়ন করানো, এটা তো মানে সত্যি ভাবার বিষয়। কেন এমন প্লেয়ার খুবই কম আছে আজকালকার আমাদের আইএসএল এ, অথবা বলতে পারি ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রিতে, এরকম বিদেশি খুবই কম দেখেছি আমরা। যেমন তুমি বললে স্টিফেন মেন্ডোজা, আমরা হয়তো বলতে পারি ইয়ান হিউমও ওরকম ছিল, কিন্তু আলাদিন আজারে অনেকটা এক্স্যাক্টলি, আমি এভলভ ভার্সন। হিউমের কথাটা জাস্ট হুম বলতে যাচ্ছিলাম। কারণ হুম ওর মধ্যে যে প্যাশনটা ছিল, হুম হুম ওই প্যাশনটাই হুম ওর সবচেয়ে বড় পাওয়ার ছিল। আমরা এমনও হুম দেখেছি মাথায় মানে ওর সমস্যা ছিল, যেটার কারণে ও মাথায় ইভেন অনেকবার দেখেছি যে মাথা ফেটে গেছে, ও ব্যান্ডেজ করে ও কিন্তু খেলাটাকে কন্টিনিউ করেছে, চাইলেই ডিসকন্টিনিউ করতে পারতো। ফুটবলে আমরা জানি এটাই হয়তো দেখো রক্তপাত দেখো করলে এটাই সেই হয়তো প্লেয়ার খেলতে ফুটবল, পারে না। এটাই হয়তো ফুটবল, বা এইটাই হয়তো ফুটবলকে বাঁচিয়ে রেখেছে আমাদের মধ্যে। এক্স্যাক্টলি, বাট অ্যাজ এ বিদেশি ওর কাছে দেখে আমরা সত্যি খুব হতভম্ব। আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের বহুবার দেখেছি মাথা ফেটে যাওয়ার পরে, বা নানা রকম খারাপ চোট হওয়ার পরেও কন্টিনিউ করতে, সেই স্পিরিটটা দেখেছি। বাট অ্যাজ এ বিদেশির মধ্যে দেখে এই জিনিসটা অনেকটা ভালো লাগে। আর হিউম যে ক্যালিবারের প্লেয়ার ছিল সেটা আমরা সকলেই জানি, তো আলাদা করে বলার কিছু নেই এখানে। হ্যাঁ, মানে তো যদি আমরা তুমি এই ডুরান্ড হুম কাপ দেখো, বা যদি তোমরা এই ডুরান্ড কাপ হুম হুম যদি দেখো, হুম তাহলে হুম যদি হুম। তোমাকে একবারে একটা প্লেয়ারকে, সকালবেলা হয়তো তুমি ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠে যদি তোমাকে একটা হ্যাঁ হ্যাঁ, প্লেয়ারের নাম বলতে সাইন বলে, করাতে তোমার হয়। কিন্তু আলাদিন নাজারাই আসবে মাথায়। হ্যাঁ, তো অবশ্যই এক্স্যাক্টলি, সুতরাং অবশ্যই। এক্স্যাক্টলি দাদা।
সুতরাং তোমার সেকেন্ড যে প্লেয়ারটা না, সেই প্লেয়ারটা ভাবতে তোমাকে সময় লাগবে কিছুক্ষণ টাইম, কিন্তু এই সেটাই নামটা সেটাই মাথায় আসতে কিন্তু সময় লাগবে না। হুম, যে একটা রেকর্ড ব্রেকিং পারফরমেন্স ছিল। তো আমরা এবারে এবারে আমরা একটা গোলকিপারের কথা বলবো, যে আগের সিজনেও হয়তো তার বেস্ট খেলেছিল ডুরান্ট কাপে, আইএসএল এ চাপে হয়তো অতটা হয়নি। আমরা কথা বলছি গুরমিত সিং এর। আগের সিজনে ফাইনাল 2-0 গোলে হারছে, তারপর সেখান থেকে 2-2 গোলের ড্র মোহনবাগানের এগেনস্টে, তারপর পেনাল্টি থেকে সুভাশিস বোসের পেনাল্টি সেভ দিয়ে লাস্টে টিমকে ডিসাইড করে দিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো লাস্ট সিজনে হয়তো আমার মনে নেই গোল্ডেন গ্লাভ জিতেছিল কিনা, বাট এই সিজনে গোল্ডেন গ্লাভ উইনার। তো তার বিষয়ে যে সে, আমার মনে হয় সে আন্ডার রেটেড। এবারে না, ইফ আই এম আপনাদের নট রং, লাস্ট সিজন জিতেছিল মোস্ট প্রবাবলি বিশাল কেত। হ্যাঁ হতে পারে, আমি শিওর না ওটা নিয়ে। মোস্ট প্রবাবলি, আমিও শিওর না, মোস্ট প্রবাবলি তাই। আমি সেটাই। তো গুরমিত সিং কে কেমন ভাবে দেখা হচ্ছে ফিউচারের জন্য যদি দেখা যায় তো? দেখো, ফিউচারের জন্য অলরেডি ও একটা প্রুভেন স্টার গোলকিপার এখন ইন্ডিয়ান সার্কিটে। তো সুতরাং এখন যদি তুমি গ্রাফটা দেখো, তো গুরপ্রীতের থেকে যদি তুমি যদি কারেন্ট ডুরান্ড কাপ নিয়ে দেখো, তো আমি বলবো অবভিয়াসলি মানে গুরপ্রীতকে আমরা এখন এই সিজনে দেখতে পাইনি। তো কিন্তু বিশাল কেত কিন্তু তার নিজের আমি পিক একটু ফর্মে কারেকশন এখনো করে নেই। দিই, ওটা গুরমিত হবে। না, গুরপ্রীতের কথা আমি বলছি, যেটা যে আচ্ছা মানে আচ্ছা, আমাদের ইন্ডিয়ার গুরপ্রীত সিং। তো আমি হ্যাঁ বলছি হ্যাঁ যে গুরপ্রীতকে আমরা গুরপ্রীতকে আমরা এখনো ডুরান্ড কাপে দেখতে পাইনি, কারণ ডুরান্ড কাপে তো অবভিয়াসলি ব্যাঙ্গালোর খেলেনি। তো এবার এটাই ব্যাপার যে মানে গুরপ্রীতের মানে আমরা যদি আমরা সাজাই 1 থেকে 3 বা 4 5, তো গোলকিপারের লিস্টে, তো সেখানে 1 নম্বরে আমরা যদি কেউ বলবে গুরপ্রীত, কেউ বলবে বিশাল কেত। তো সুতরাং সেখানে আমরা যদি 1 আর 2 তাদের জন্য যদি ধরে রেখে দিই, তো 3 নম্বর স্পটটার জন্যও কিন্তু একটা খুব তুল্যমূল্য লড়াই হবে মিরশাদ এবং গুরপ্রীতের মধ্যে। তো আমি আর একটা নামও অ্যাড করছি, সেটা হচ্ছে মিরশাদ, আমিও মানে ডায়মন্ড হারবার আমিও এফসির আরেকটা গোলকিপার। হ্যাঁ, আমিও আরেকটা নাম অ্যাড করতে চাইছি লাস্ট সিজনে পারফরমেন্স দেখে আইএসএল এর, সেটা হচ্ছে অ্যালবিনো গোমস। অ্যালবিনো গোমস, হ্যাঁ একদমই তাই। কিন্তু যদি তুমি মানে এই ডুরান্ড হ্যাঁ কাপের হুম কথা হুম বলো, আমি বলবো হুম যে হুম হুম এই ডুরান্ড কাপের নিরিখে যদি তুমি টপ 4 সাজাও, হ্যাঁ 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 কম্পিটিশন 4 জনের মধ্যে প্রচন্ড বেশি, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, কে ফোর্থ। ঠিক সেই আছে, সেই সেই সুতরাং এখন যখনই কোনো ম্যারাথন লিগ লাইক আইএসএল স্টার্ট হবে, তখনই আমরা একমাত্র অবশ্যই, বুঝতে পারবো কার কতটা, যে মানে এটা তো খুব ছোট লিগ ছিল, কার দৌড় কত সুতরাং দূর সেখানে জাজ সোজা করা কথা। খুব মুশকিল। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এটাও অবশ্যই ঠিক যে বাট গুরমিত অনেক এই prove। মানে ডুরান্টটা নিয়ে যদি আমরা জাজ করি, তো জিনিসটা হুম কিন্তু এরকমই দাঁড়াচ্ছে যে ফাইটটা কিন্তু চারটে গোলকিপারের মধ্যেই হয়েছে। প্রচন্ড, কারণ কারণ গুরপ্রীত মানে গুরমিত যে হুম জায়গায় নিজেকে তুলে ধরেছে, আমি তো মনে করি কোনো মতেই মানে মিরশাদও সেখানে পিছিয়ে নেই। কারণ কারণ অবশ্যই আহ, আমরা যদি দেখি যে এই ডুরান্ড কাপের সব থেকে পুরনো টিম হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তো গুরমিত লাস্ট সিজন ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে খেলে থাকলেও তোমার এই সিজনে কিন্তু বড় টিমদের সঙ্গে কিন্তু তাদের অপোনেন্টে খেলা পড়েনি এখন অব্দি। তো তাকে সেরকম ভাবে টেস্ট করতে দেখা যায়নি, অবভিয়াসলি টেস্ট করেছে, কিন্তু বড় টিমের যে প্রেশার বা বড় টিমের প্লেয়ারদের যে কোয়ালিটি, সেটা কিন্তু ফেস করতে হয়নি, যেটা ওয়ারিন মিরশাদ অলরেডি করে ফেলেছে, দুটো টিমের সঙ্গেই খেলা পড়েছে তার। সুতরাং সেখানে মোহনবাগান ম্যাচে তাকে একটু ডিসব্যালেন্স মানে বা একটু ডিসকালার লাগলেও, ইস্টবেঙ্গল ম্যাচে কিন্তু আমি তো বলবো একমাত্র রিজন না হলেও সে একটা খুব বড় রোল প্লে করেছে ইস্টবেঙ্গলকে বড় ওই রিজন ছিল জায়গা ওই থেকে নক ম্যাচটা আউট করে তোমার দেওয়ার হারার। জন্য। ওই জায়গা থেকে হুম নক হুম। আউট করে দেওয়ার জন্য এটা খুব বড় পার্ট প্লে করেছে মিরশাদ। কিছু কিছু বলবো না, অনেক কটাই অনবদ্য শেপ দিয়েছে যেগুলো কিন্তু প্রায় অবিশ্বাস্য। আমরা দেখেছি ডাইভ মেরে বা নানা রকম ভাবে অবভিয়াসলি, ওই শেপ গুলো কিন্তু খুব ভাইটাল হয়েছে ওই ম্যাচটাতে। দেখো এটা সত্যি কথা, মিরসাদকে এখানে হ্যাটস অফ। আমরা ছোট থেকে শুনে আসছি যে যে দুর্গের শেষ প্রহরী কিন্তু গোলকিপার। সুতরাং তুমি যত ভালোই ঠিক। টিম নামাও না কেন, যদি গোলকিপার ভালো না হয়, সুতরাং সেটা কিন্তু মানে এটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে যে কোনো টিমের এগেনস্টে। আমরা অনেক বড় বড় ম্যাচ গোলকিপারের ভুল ডিসিশনের জন্য খেতে দেখেছি, মানে হারতে দেখেছি বা গোল খেতে দেখেছি গোলকিপারকে বা টিমকে হারতে দেখেছি।
তো এইবারে আমরা চলে আসছি, আজকের ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, এই ভিডিওটা হয়তো 30 মিনিটের হতে পারে, তো সবাই একটু ধৈর্য ধরে দেখতে হবে। আমরা টাইম লাইন লাগিয়ে দেবো যে মানে কোন মোমেন্টে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের আজকের সেগমেন্টের লাস্ট কথা ডুরান্ট ফাইনাল, আর আজকের ভিডিওটা আমরা শুধু ডুরান্ট কাপের মধ্যে রাখলাম। নেক্সট ভিডিও আসবে আমাদের বৃহস্পতি দিনকারে, যেটা আসবে আমাদের ট্রান্সফার উইন্ডো নিয়ে, অথবা ট্রান্সফার যা যা হয়েছে, কার কিরম ট্রান্সফার বা কি, সেই সব নিয়ে আমরা সব ডিসকাশন করব। এবং আমাদের ক্যাফা কাপ আসছে, সব থেকে একটা ভালো বিষয়, সেখানে আমরা হয়তো লাইভও করতে পারি, আপনারাও জুড়তে পারেন আমাদের সাথে লাইভে, কনফারেন্সে একসাথে সবাই মিলে কথা হবে। তো এবার চলে আসি ডুরান্ট আবার ফাইনাল। এএফসি ও আসছে সামনে। হ্যাঁ, সামনে এফসিও আছে, অনেক অনেক টুর্নামেন্ট আছে এখন দেখতে আমরা গেলে, একসাথে সত্যি এনজয় কথা। করবো সবার সাথে নাকি? একদম এক্স্যাক্টলি। লাইভ হবে, সবার সাথে ওয়াচ অ্যালং হবে একসাথে। আমাদের ডিসকর্ড জয়েন করতে ভুলবেন না, ওখানে আমরা লাইভ করে থাকি অনেক সময়, ওখানে আমরা লাইভ স্ট্রিমিং করে সবাই 4-5 জন অথবা যে কজন বাট আসে আমরা আপনারা সবাই মেন একসাথে দেখতে ফোকাস থাকি করবেন আমাদের ইউটিউব চ্যানেলে, ইউটিউব যেটাতে চ্যানেলে। আমরা মেনলি এই মানে উদ্যোগটা নিয়ে এই হুম। নমস্তে ফুটবল যে ইউটিউব হয়তো চ্যানেলটা, আমরা এটা আপকামিং কিন্তু ডেজে, মনে করে হ্যাঁ, সাবস্ক্রাইব করবে। এবং হয়তো আমরা আপকামিং ডেজে ম্যাচ ব্লগসও নিয়ে আসতে পারি ছোট ছোট করে। সেটাই। এক্স্যাক্টলি। ট্রেনিং, হ্যাঁ। তো এবার চলে আসছি আমাদের লাস্ট আর আজকের ডের একদম ফাইনাল বিষয় নিয়ে, সেটা হচ্ছে ডুরান্ট ফাইনাল। তো এইবারে একটা আমরা অলমোস্ট ওয়ান সাইডেড ফাইনাল দেখেছিলাম, আমরা তিনজনই এক মানে জাস্ট সেমিফাইনালের পর ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ড হারবার সেমিফাইনালের পরে আমাদের তিনজনের মধ্যে কনভারসেশন চলছিল যে কেমন কি ম্যাচ হবে। তো সৌরদীপ দা বলেছিল যে যদি হয় তাহলে ওয়ান সাইডেড ফাইনাল হতে চলেছে, আমরা মানে একটা গেম এক্সপিরিয়েন্স থাকে সবার। তো 3-0 বলা হয়েছিল, কিন্তু সেটা শেষ অব্দি 6-1 দাঁড়িয়েছে। কিন্তু সেই বিষয় নিয়েও অনেক কথা আছে, সেটা আমরা এখন তিনজন খুব তাড়াতাড়ি আপনাদেরকে সলভ করে দিতে চলেছি। তো আমি যদি ফার্স্ট অফ অতীশদার অল কাছে আমি, যদি আসি। হুম হুম। হ্যাঁ, বাট একটুখানি আমি কেটে একটাই কথা হ্যাঁ বলবো। হ্যাঁ ফার্স্ট অফ অল আমি হ্যাঁ চাই হ্যাঁ। ডুরান্ড ফাইনালটা নিয়ে লাকি তুমি হুম নিজে কিছু বলো, যে কি মানে ফাইনালটা কি মানে কিরকম লেগেছে বা কি। হুম। তো বেসিক্যালি যদি বলা যায় ফাইনালটা কেন ওয়ান সাইডেড হলো, সেটা দেখতে গেলে সেই দিনকারে যেই ম্যাচটা আমরা দেখেছিলাম ডুরান্ট কাপের, যে ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ড হারবারের, সেই ম্যাচটাতে আমাদের যে অ্যাটাকার্সরা ছিল, মানে ডায়মন্ড হারবার যে অ্যাটাকার্সরা ছিল এবং মিডফিল্ডটা অনেকটা স্টিচ ছিল দেখতে গেলে, এবং তারা সেই রকম পেসি উইঙ্গার পায়নি যেটা এরা যখন জিতিন এমএস অথবা আলাদিন আজারিকে যারা ফেস করেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে মিডফিল্ড স্টিচ ছিল না ভালো করে, মিডফিল্ডে ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও কিন্তু সেইভাবে মানে অ্যাটাকটা হয়নি বা মিডফিল্ডটা প্যাক হয়নি। আর ডিফেন্সিভে অনেক ল্যাপস হয়েছে, অনেক রিবাউন্ডে গোল হয়েছে, যেটা দেখার বিষয় যে রিবাউন্ডেও গোলটা হয়েছে। আর মানে একটা গোল খাওয়ার পর পরপর যে মানে গোল লুজ করে যাওয়া, সেই বিষয়টা আমরা ওখানে দেখতে পেয়েছি। আমরা প্রথমে যখন 1-0 হয় আমাদের আশা ছিল যে তখনও ডায়মন্ড হারবার ম্যাচে ফিরবে, কিন্তু তারপরে যে ম্যাচটা আস্তে আস্তে যখন দ্বিতীয় গোলটা হলো তখন ম্যাচটা অনেকটা খুলে গেল। তারপরেও লুকা মাচিন একটা গোল করেছিল 69 মিনিট নাগাদ, কিন্তু তাও ম্যাচটা শেষ অব্দি বাঁচানো যায়নি। তাদের সেই অ্যাটাক যে সমস্ত টপ মানে প্লেয়াররা আমরা দেখলাম, যেমন জিতিন এমএস অথবা বলতে পারি আলাদিন আজারে, তার মধ্যে একটা সব থেকে বড় নাম পার্থিব গগৈ, যেটা হয়তো ইয়াংস্টারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এখন নর্থ ইস্টে। তো সেও খুব ভালো খেলেছে। তো এবারে আমরা নেক্সট চলে আসি সৌরদীপদার উপর, কি বলতে চাই। অ্যাকচুয়ালি আমরা এটাই তোমার কথা থেকেই আমি যদি নিয়ে আসি কিছু কথা নিয়ে, যেটা হচ্ছে যে হুম 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 মেনলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তোমার আসল ছোট টিম বড় টিমের যে ডিফারেন্সটা, সেটা হুম কিন্তু হুম হুম। আমরা এই মানে ম্যাচটাতে। ছোট টিম বলতে আমি অবভিয়াসলি ডায়মন্ড হারবারকে যথেষ্ট হ্যাটস অফ টু, মানে তারা হুম যেরকম হুম টাইপের ফুটবল তারা খেলেছে এই ডুরান্ড কাপে, হুম মানে হুম তাদের থেকে তারা অবভিয়াসলি আমরা জানি যে তারা আই লিগ চ্যাম্পিয়ন। হুম তো তারা তারা কিছু পয়েন্টের জন্য তারা লাস্ট সিজনে সিএফএল চ্যাম্পিয়ন হতে পারেনি। সুতরাং আমরা হুম এটা দেখেছি যে ডায়মন্ড হারবারের মধ্যে পোটেনশিয়ালটা আছে, এবং সেটা তারা মানে আমাদেরকে অবশ্যই। এক ফোঁটাও আপসেট করেনি। তারা কিন্তু আমাদেরকে হুম হুম এক্স্যাক্টলি, আমরা যে ছোট টিম, আমরা জানি যে ছোট টিম সবসময় বড় টিমকে বেগ দেওয়ার জন্যই মানে জন্যই আছে। কিন্তু এখন আমাদের একটু হলেও ফাইনালের আগে আমাদের এই কথাটা উঠছিল, বা এটা আমরা ভাবছিলাম যে ডায়মন্ড হারবার কিন্তু এখন আর ছোট টিম নেই, কারণ এবছর অবশ্যই তারা একটা যথেষ্ট ভালো টিম বানিয়েছে, তারা একটা বড় দল হওয়ার লক্ষ্যে তারা যাচ্ছে। এবং ফাইনালটা তারা হেরে গিয়েও কিন্তু আমি বলবো তারা পিছিয়ে যায়নি, কারণ
ফাইনালটা একটা, আমি যেটা আগেও বলেছিলাম, যেটা হচ্ছে যে ফাইনালটা যতই হোক নর্থ ইস্ট একটা খুব ফ্যান্টাস্টিক টিম, তাদের প্রি সিজন বা তাদের প্র্যাকটিস বা প্রি সিজন কোয়ালিটি খুব ভালো হয়েছে এবং তাদের কোচ ফ্যান্টাস্টিক। তাদের কোচের প্রত্যেকটা আহ, মানে প্ল্যান বি প্ল্যান এ ফ্যান্টাস্টিক। তো আমার তো মনে হয় না ফাইনালে মানে কোচকে কোনোদিনও কোনো প্ল্যান বি তে যেতে হয়েছে বলে, কারণ এত সুন্দর ফুটবলটা তারা ফার্স্ট হাফ থেকে ধরে রেখেছে। তো ওটা আনপ্লেবেল, মানে সেখানে ডায়মন্ড হারবারকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা যথেষ্ট ভালো টিম, কিন্তু তারা আম, যে বড় টুর্নামেন্টের যে যে বড় টুর্নামেন্টের যে চাপটা, আমার মনে হয় এই সিজনে তারা দুটো ম্যাচই ফেস করেছে, একটা ডায়মন্ড হারবার মোহনবাগান আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার নর্থ ইস্ট ইউনাইটেড ফাইনালে। এবং আমি অ্যাড করবো আর একটা ম্যাচও, যেটা ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসি ম্যাচটাও, কারণ তাদেরকে যথেষ্ট কঠোর পরিশ্রম করে ম্যাচটা বার করতে হয়েছে, যেটা সেমিফাইনাল ম্যাচটা, কারণ কোনোদিনই ইস্টবেঙ্গল ম্যাচটা ছেড়ে দেয়নি, বা আমরা সবাই জানি ইস্টবেঙ্গল পিছিয়ে পড়লে কিন্তু ডেঞ্জারাস হয়ে পড়ে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আটকে দিয়ে ফাইনাল খেলা, মানে এটা তাদের কাছে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার মতোই একটা আনন্দ দিতে পারে, এবং তাদের মানে আপকামিং সিজনের জন্য তাদের কাছে এটা একটা বিশাল বড় মরাল বুস্টার। টু বি অনেস্ট, এবং ওদের তো শুধু ওই ম্যাচটা নিয়ে না, মানে তার আগের ম্যাচও মানে যথেষ্ট ভালো খেলেছে বা পয়েন্ট গুলো পেয়েছে, তার জন্য তারা মানে এই ফাইনাল মানে সেমিফাইনাল স্টেজে উঠতে পেরেছে। অবভিয়াসলি এবারে একটা টাইমে সেমিফাইনাল উঠে তারা তো মনে হচ্ছিল যে, হ্যাঁ একটা টাইমে তো মনে হচ্ছিল যে হয়তো তারাই হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বেরোবে, মানে মোহনবাগান মানে ডায়মন্ড হারবারের ম্যাচটা আগে অবধি হলেও। হ্যাঁ, কেন প্রথম দুটো ম্যাচে একটা Exactly. ম্যাচে 7 গোল মেরেছিল, সেটাও আমরা মনে আছে, 7 গোল মেরেছিল। তো কার এগেনস্ট ঠিক সেটা মনে নেই, কিন্তু 7টা গোল ছিল একটা টিমের এগেনস্টে। যে সেটা হয়তো ডেঞ্জারাস তাদেরকে TSF লাগছিল, এর এবং against এ। ওদের পাওয়ার অবশ্যই ওদের পাওয়ার ওইখানেই, যেটা হচ্ছে মানে ওরা মানে একটা আই লিগ 2 অবশ্যই উইন করে এসে ওরা ডুরান্ডের মতো স্টেজে ফাইনাল খেলছে, এটা ওদের কাছে মানে বিশাল বড় ব্যাপার। মানে ডায়মন্ড হারবারের প্রতিটা ফ্যানের কাছে এটা বিশাল বড় ব্যাপার যে শুধু ফ্যান, একটা আমি মানে তো ওই বলবো স্টেজ যে থেকে তাদের এবং তাদের এতটা ফাইট দিয়ে ম্যানেজমেন্টকেও ফাইনালে হ্যাটস অফ, উঠেছে। যে তাদের ম্যানেজমেন্টকেও হ্যাটস অফ, কারণ অনেক ভালো ভালো প্লেয়ার তারা ইনক্লুড করেছে, যেমন লুকা ম্যাচেন আমরা দেখেছি, এবং তার মতো অনেক ভালো ভালো, যেরকম জবি জাস্টিনকে এত সুন্দরভাবে তারা ধরে রেখেছে। এবং এবং আমরা যদি দেখি ডায়মন্ড হারবার এফসি টিমটাকে, যদি আমরা প্রথম পুরো স্ট্রাইকার লাইন থেকে গোলকিপার অব্দি দেখি, 90% প্লেয়ার কিন্তু পোড় খাওয়া প্লেয়ার, যারা অনেক যেমন দিন ধরে রবিলাল যারা মান্ডি, বেঙ্গল যেরকম বেঙ্গল যারা জিতলো, অনেক দিন বেঙ্গলকে ধরে জেতালো। যারা অনেক দিন ধরে শুধুমাত্র বড় ক্লাব নয়, যারা অনেক দিন ধরে কিন্তু ময়দানের চেনা নাম, ঠিক আছে, যারা অনেক মানে যেটা আমাদের মানে অনেক জায়গায় শুনে থাকি যে পোড় খাওয়া যোদ্ধা, অনেক মানে যুদ্ধের পোড় খাওয়া যোদ্ধা, তারা কিন্তু এই টিমে আছে। এবং অনেক প্লেয়ারই আছে যারা বড় ক্লাব, মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান খেলে যারা আজকের এমআরএফতে খেলছে। সুতরাং এই টিমটাকে কোনো মতেই ফেলে দেওয়া যায় না। যেরকম আমরা যদি এই বছরে সিএফএল দেখে থাকি, কলকাতা পুলিশ কিন্তু একটা ফ্যান্টাস্টিক টিম বানিয়েছে পুরনো পুরনো প্লেয়ার দিয়ে। সুতরাং সেম জায়গাটা যদি আমরা ধরে থাকি, মানে দেখি ডায়মন্ড হারবার এফসিও কিন্তু কোনো মতেই পিছিয়ে নেই। হয়তো তারা এক্সপিরিয়েন্স দিক থেকে পিছিয়ে আছে, যেটা যেটা আশা করি এই সিজনে তাদের বেস্ট এক্সপিরিয়েন্সটা হয়েছে এখনো অবধি। তাদের এটা 4th ইয়ার, ইফ আই এম নট রং। এবং ওরা এখনো আই লিগ খেলবে। ডায়মন্ড হারবারের এই কথা season বলতে এ। গেলে আমরা কিন্তু একটা জিনিস মিস করলে সেটা কোনো মতেই ভালো লাগে না, সেটা হচ্ছে কোচ কিবু ভিকুনা। আমরা জানি একদম যে সে কোন ক্যালিবারের কোচ বা কোন জায়গা থেকে এখন এসে ডায়মন্ড হারবার কোচিং করছে, এবং সত্যিকারের মোরাল বুস্টার যদি ডায়মন্ড হারবার কেউ হয়ে থাকে, সে হচ্ছে কোচ কিবু ভিকুনা। এক্স্যাক্টলি। তার দেখো তুমি যদি এটা দক্ষতা এতটাই, যার জন্য ডায়মন্ড হারবার কিন্তু ডুরান্ডের ফাইনালটা খেললো। এবং এক্স্যাক্টলি, দেখো তুমি যদি আমি যেটা একটু আগেই বলছিলাম যে ইভেন তুমি এটা খুব ভালো পয়েন্ট ধরলে, থ্যাংক ইউ। কারণ কিবু বিকুনাকে নিয়ে আমি প্লেয়ারদের যেরকম বললাম, স্ট্রাইকার থেকে গোলকিপার যেরকম একটা পোড় খাওয়া টিম বা অনেক চেনা ময়দানের নাম, সেরকম কোচও কিবু বিকুনাও কিন্তু এটা খুব চেনা ময়দানের নাম। এবং সে যে কোন ক্যালিবারের কোচ, যেটা তুমি বললে, সেটা আমরা সবাই জানি, সুতরাং সেটা আলাদা করে কিছু বলার নেই। আর তার কোচিং এ কিন্তু বড় ক্লাবদেরকে সে যে বেগ দিতে পারে, তার একমাত্র কোচিং এবং তার মগজাস্ত্র দিয়ে, সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এবং কিউবিকুনা হ্যাজ নাথিং টু প্রুভ হিমসেলফ। তো সুতরাং সে যে কি মাপের প্লেয়ার বা কি মাপের কোচ, সরি, আমরা জানি, ঠিক আছে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মানে অনবদ্য একটা টিম এবং অনবদ্য একটা ম্যানেজমেন্ট এবং অনবদ্য একটা
মানে টিম, মানে ফ্যান্টাস্টিক টিম একটা। তো লাকি এখানে আমাদের ভিডিওটা এন্ড করা উচিত আমি মনে করি। অ্যাকচুয়ালি বহুত লং হয়ে গেছে ভিডিওটা। আর দর্শক বন্ধুদের জন্য অনেক বড় একটা অলমোস্ট হাফ এন আওয়ারের মতো ভিডিও দেখতে গেলে সময় লাগবে। তো এই ভিডিওটা দেখতে দেখতে আমরা চেষ্টা করছি আরো একটা ভিডিও এনে দেওয়ার। তো আজকের মতো আমরা এখানে ডুরান্ড কাপটাকে আমাদের শেষ এই করছি। ভিডিওটাকে সবচেয়ে বড় কথা, এবারে যদি আমি কথা বলি, এবারে আমরা এই ফুটবল নিয়ে তো অনেক কথা বললাম, এবারে যদি আমরা কথা বলি আমাদের এই স্টার্ট আপটা, আমাদের এই ইউটিউবে প্রথম আসাটা আপনাদের কাছে। তো যদি আপনাদের সত্যি কথা এই কনভারসেশনটি, আমাদের অ্যানালিসিস বা আমাদের নানা রকম এই বক্তব্য ভালো লেগে থাকে এবং পরবর্তী আরো আমাদের এরকম নানা রকম ভিডিও তথ্য বা নানা রকম ফুটবলের ব্যাপারে নানা রকম ইনফরমেশন পেতে চান, তো তার জন্য কিন্তু চ্যানেলটিকে আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে যতটা সম্ভব নিজেদের ফুটবল দেখা বন্ধু বেল আইকন, পরিবার এবং ফ্যামিলি এবং সবাইকে সাবস্ক্রাইব, মানে শেয়ার তো করতেই হবে, শেয়ারটা মাস্ট। আর অবশ্যই হ্যাঁ, ভিডিওগুলো যাতে নোটিফিকেশনটা সবার আগে আসে, বেল আইকনটা কিন্তু চিপতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে, যদি যদি ভালো লেগে থাকে, একটা কমেন্ট কিন্তু করে দেবে। এবার তোমরা যদি কিছু বলো চ্যানেল নিয়ে। দেখো এটা বেসিক্যালি আমাদের, আমি যতদূর মনে করি, যেটা মনে করলে আগে ভিডিও দেখে, সেটা হচ্ছে যে আমাদের ভিডিওর কোনো পার্ট কিন্তু কেউ স্কিপ করতে পারবে না, কারণ এত সুন্দর মানে আমরা চেষ্টা করেছি আমাদের মধ্যে, আমাদের যতটা খুব সামর্থ্য আমরা চেষ্টা করেছি, ফুটবলের আইডিয়ার সামর্থ্য, সুতরাং সেটা দিয়ে আমরা সেটাকে শেয়ার করে চেষ্টা করি, সুতরাং কোনো পার্ট স্কিপ করার মতো পার্ট নয়। এবং আহ, আশা করি মানে যারা দেখবে তারা এনজয় করবে প্রচন্ড ভাবেই। তো সুতরাং সেটা একটা একটা মানে এবার সবাই সাপোর্টটা যেটা মানে যদি মানে যে সাপোর্ট যারা করবে তাদের জন্য আমরা আরো বেটার ভিডিও নিয়ে আসতে পারবো। তো থ্যাংক ইউ যারা দেখবে এবং যারা আগামী দিন যারা দেখবে এবং আমাদের যারা শেয়ার করবে তাদেরকে অ্যাডভান্স থ্যাংক ইউ। আর আমরা আরো বেটার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদি আমাদের কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী আমরা। আর চেষ্টা করব যে 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 যদি কোনো বেটার কিছু তোমরা আইডিয়া দিতে পারো, আরো কিরকম ধরনের ভিডিও তোমরা চাইছো, তাহলে আমরা সেরকম ভিডিও নিয়েও আসতে পারি। এবং সেটা কিন্তু সবার কমেন্টে অবশ্যই কমেন্টে আমরা জানাবে। চেষ্টা করবো। একদম মানে কমেন্ট বক্সে তোমরা জানাবে যে কিরকম ধরনের ভিডিও তোমরা চাইছো, আমরা স্পেসিফিক্যালি সেরকম ধরনের ভিডিও আনার চেষ্টা করব তোমাদের জন্য। কিন্তু তার জন্য কিন্তু তোমাদেরকে, যেটা অলরেডি অতীশ বললো, যে তোমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে, এবং আমাদের কবে কি ভিডিও আসছে সেটা জানার জন্য তোমাদের কিন্তু টু গেট নোটিফাইড তোমাদের কিন্তু বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না একদম। আর শেয়ারটা কিন্তু মাস্ট, ওটা না করলে আমাদের এই ভিডিও একদম বা আমাদের এই একদম মানে যেটা আমাদের এই মানে খাটনিটা, এটা কিন্তু পুরোটাই বৃথা চলে যাবে, কারণ সবার কাছে একমাত্র এটা পৌঁছানোটা উচিত একদম। আর আমি মনে শেয়ার করি। তখনই করবে যদি আমাদের ভিডিও ভালো লাগলে তবেই শেয়ার করবে। একদমই তাই। আর যদি কিন্তু ভিডিও ভালো লাগার পর কিন্তু শেয়ার না করে যেও না, কারণ আমরা যে আইডিয়াটা বা আমরা আমাদের যেটা মানে তোমাদের কাছে আনতে চেয়েছি, যে ফুটবলের আইডিয়া বা যেটা ফুটবল ডিসকাশন আনতে চেয়েছি, সেটা আমি চাইবো যে সবাই অনেক মানে আমরা সবাই চাই যে যেন অনেকের কাছে শেয়ার হয়ে যায় এবং সবাই যেন এই আইডিয়া গুলো পেয়ে থাকে, বা এরকম ধরনের আইডিয়া পেতে থাকে, বা আরো ভিডিও যেন তারাও জানতে চায় যে আরো কি ধরনের ভিডিও আমরা মানে দিতে পারি। আব্দুল্লাহ কি? শেষ করতে চলেছি। আর আমরা হয়তো সপ্তাহে 2টো অথবা 3টে ভিডিও দেবো, খুব বেশি নয়, কিন্তু অলমোস্ট বেশিরভাগ নিউজ একসাথে কালেক্ট করে ফুটবল রিলেটেড আমরা একসাথে দিয়ে দেবো। ওয়ার্ল্ড ফুটবলেরও আসবে খুব তাড়াতাড়ি। ইপিএল এর কিছুক্ষণ আগে আমরা ম্যাচ দেখলাম একটা খুব ভালো, ফুলহ্যাম বনাম এই ম্যানইউর। তো ঠিক আছে, সবকিছু নিয়ে আসবো আমরা, এবং আমাদের ইনস্টাগ্রামে হয়তো সবকিছু নিয়ে অল্প অল্প করে ছোট ছোট পোস্ট হতে থাকবে, ছোট ছোট ম্যাচ আপডেট, ছোট ছোট ট্রান্সফার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে একসাথে গুড নাইট, বাই বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।